নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের আবার স্বাগত। সবাই ভালো আছেন নিশ্চয়ই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে নতুন উদ্বোধন হওয়া অমৃত ভারত এক্সপ্রেসে চড়ে আমরা গিয়েছিলাম বেনারস। অমৃত ভারত এক্সপ্রেস অত্যন্ত সুন্দর একটি গাড়ি, স্লিপার এবং জেনারেল কোচ আছে শুধুমাত্র, তো কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে আমরা পৌঁছেছিলাম। এবং তারপর সেখানে পৌঁছে রাইট টাইমে পৌঁছলাম। তারপর সেখানে পৌঁছে আমরা হোটেল ঠিক করেছিলাম এবং সেখান থেকে একটি অটো ভাড়া করে সারনাথ ভ্রমণ করে এসেছিলাম। তারপর আমরা দশাশ্বমেধ ঘাটে স্নান করে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করি, অন্নপূর্ণা মন্দির দর্শন করি, ভোগ প্রসাদ গ্রহণ করি এবং শেষে বিকেলে আমরা নৌকা থেকে আরতি দর্শন করি এবং সন্ধ্যায় নৌকা ভ্রমণ করি এবং সব শেষে বিশালাক্ষী সতীপীঠ দর্শন করে আমাদের সেদিনকার মতন ভ্রমণ শেষ হয়। আমাদের কেমন লেগেছে সেই ভ্রমণ আপনারা অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন এই চ্যানেলেই লিঙ্ক আছে, দেখে নেবেন। আজ আমরা চলে যাব বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে। হ্যাঁ, বেনারস থেকে সকালে আমাদের ট্রেন ধরে আমরা পরের দিন গিয়েছিলাম অযোধ্যা। চলুন তাহলে সেইটাই দেখতে থাকুন আমার সঙ্গে, চলুন অযোধ্যা। গুড মর্নিং। আমরা বেনারসের ঘর থেকে বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় 4:15 হচ্ছে। আমাদের 5:20 ট্রেন আছে। এখান থেকে আজকে যাব আমরা অযোধ্যা। তো আজ আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এটা একটা সমস্যা। তো দেখি, তার মধ্যে এখানে আবার কারেন্টেরও সমস্যা, কারেন্ট নেই। তো যাই হোক, দেখি আমরা এখান থেকে আবার টোটো ধরে বেনারস বারাণসী স্টেশন যাব। সেখান থেকে আমাদের 5:20 ট্রেন আছে। তো চলুন দেখি, ট্রেনের টাইম হয়ে আসছে, দেখা যাক। চলুন। কদলিয়া চক থেকে একটা টোটো পেয়ে গেছি, 100 টাকা নেবে। মোটামুটি 100 টাকার মধ্যে যাওয়া যায়, কিন্তু এখন ভোরবেলা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর ট্রেনেরও টাইম হয়ে আসছে বলে আর বললাম জানি বেশি গেল, কিছু করার নেই। আমরা স্টেশন যাবো, তারপরে ওখানে ট্রেন রাইট টাইমেই আসছে। অলরেডি দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দিয়েছে দেখলাম, ও কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে। চলুন স্টেশন পর্যন্ত যাই, তারপর ট্রেনে উঠে বাড়ির কথা হচ্ছে। অবশেষে আমরা বারাণসী স্টেশনে এসে পৌঁছলাম। ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজছে। এই হচ্ছে স্টেশন। বৃষ্টি হচ্ছে, এত সকালবেলাতেও এখানে কোনো অসুবিধের কিছু নেই, গাড়ি ঘোড়া লোকজন সব কিছুই ঠিক আছে। স্টেশন থেকে আগের থেকে আরও সুন্দরভাবে এখন তৈরি হয়েছে, খুব সুন্দর জমজমাট একটি জায়গা। আমাদের ট্রেন এখনও দেয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যাবে। তো আমরা অপেক্ষা করছি, ট্রেন এলে তারপরে ট্রেনে উঠছি। চলুন ভিতর দিকে স্টেশনে যাই। আমরা উঠে পড়েছি ট্রেনে। সকাল 5:30টাতে আসার কথা ছিল, ট্রেন 8 ঘন্টা মতো লেট করেছে, 6টা ঢুকেছে। তো আমাদের সব রিজার্ভেশন সিট আছে, আমরা পেয়ে গেছি, অসুবিধা কিছু হয়নি। এবার এই যে লেটটা, এখন ট্রেন চলছে, দেখা যাক কখন পৌঁছাই। আমার তো অযোধ্যা পৌঁছানোর কথা আছে 9:30টার সময়। দেখি কীরকম কী পৌঁছাই, তারপরে সেই অনুযায়ী পৌঁছে নেবে, তারপর আপনাদের জানাচ্ছি। চলুন তাহলে অযোধ্যা গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা অবশেষে অযোধ্যা ধাম স্টেশনে এসে পৌঁছলাম। এখানে সকাল 9:30টার সময় নামার কথা ছিল, এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা, অর্থাৎ 1.5 ঘন্টা মতন লেটে আমরা এসে পৌঁছেছি। এবারে আমরা দেখি স্টেশন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করব, করে তারপর সেখান থেকে কী পাওয়া যায় না যায় দেখছি। চলুন স্টেশন থেকে বাইরে বেরোই। দেখুন অযোধ্যা স্টেশনের ভিতরটা কি সুন্দর। এককালে আমরা এখান দিয়ে গিয়েছিলাম যখন স্টেশনে কিচ্ছু ছিল না, এখন এই স্টেশনের ভিতরে পুরো এয়ারপোর্টের মতন ব্যবস্থা, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কি অসাধারণ ভেতরটা সাজানো হয়েছে, বসার জায়গা, ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে পুরো ঝাঁচকচকে, যেন এয়ারপোর্টের মতন পুরো ব্যবস্থাপনা, দারুণভাবে সুন্দর সেজে উঠেছে অযোধ্যা ধাম স্টেশন।
অযোধ্যা ধাম সুন্দর করে সাজানো হয়েছে। আজকে আবহাওয়া খারাপ আছে, বৃষ্টি হচ্ছে। এই যে এখান দিয়ে এক্সিট পয়েন্ট, এই দিক থেকে বেরিয়ে আমরা এদিকটা যাব। এখান থেকে রাম মন্দির বেশি নয়, 1 কিলোমিটার মতন দূরত্ব। তবে তার আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে। দেখা যাক, আমরা যাই। এখানে এদিক দিয়ে এক্সিট করব, দেখি। এই হোটেলটাতেই আমরা আছি। এই হোটেলে এখানে আছি আমরা, রুম নাম্বার 2। এই মোটামুটি আমাদের হোটেল। একটা আয়না আছে, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রহ্মকুমারী এই যে লেখা, এই এর ভেতরে আমরা হোটেলটায় আছি। আর এইখান থেকে বেরিয়ে এই যে এখানে মাত্র ওই 200-250 মিটার গেলেই রামলালার মন্দির। পায়ে হেঁটে যে গেলেই হবে, কোনো অটো টোটো কোনো কিছু করার দরকার নেই। আর যারা একান্তই পারবেন না, অনেক পরিমাণ এখানে টোটো আছে, ই রিক্সা যেগুলোকে বলে, 10 টাকা করে ভাড়া নেবে, পৌঁছে দেবে। এবং ওই রাম মন্দিরের পাশাপাশি আশপাশের মধ্যেই, মানে হাঁটা পথেই ওই কনক ভবন, দশরথ মহল, হনুমানগড়ি, এগুলো সবই আছে। তো সেগুলো পায়ে হেঁটেই দেখে নিতে পারেন। তার জন্য কোনো রকম টোটো বুকিং বা কোনো কিছু করার দরকার নেই। একান্ত না পারলে তখন আপনারা করতে পারেন, না হলে কোনো প্রয়োজন নেই। আর একমাত্র যদি সরজুঘাট যেতে চান, সরজুঘাট দেখতে গেলে সেটা এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার মতন আছে। ওটার জন্য একটা অটো বা টোটো করে নিতে পারেন, বা এখানে ওই এক রকমের মন্দির ট্রাস্টের ব্যাটারির গাড়ি চলে, যেগুলো ওই 20 টাকা মতন করে ভাড়া নেয়। সেটা করে আপনি সোজা চলে যেতে পারেন সরজুঘাট। তো চলুন আমরা যাই ওইদিকে, তারপরে বাকি কথা হচ্ছে। আমরা এগিয়ে আসছি, চলুন। আমরা এসে গেছি এইখানে রাম মন্দির আর 100 মিটার। ঠিক এই দিকে রাস্তাটা ধরে এলাম। এই যে সোজা রাস্তাটা, যেদিকে আমাদের ওইদিকে হোটেল আছে, ওইদিকেই স্টেশন। স্টেশন থেকে আমরা এলাম এই 100 মিটার, আর একটুখানি বাকি আছে। বুঝলাম 200-250 মিটার মতন রাস্তা টোটাল। ওই স্টেশন, আমাদের হোটেল একদম পাশাপাশি সেখান থেকে। তো এসেই গেছি প্রায়। এই রাস্তা দিয়ে উঠে জাস্ট ডান দিকটা একটুখানি দেখতে পারলে মন্দিরের গেটটা দেখা যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, একটুখানি দেখুন, যতটা দেখানো যায় দেখাচ্ছি। দাঁড়ান, এই দেখুন মন্দিরের গেট, ওই যে এই যে দেখা যায় মন্দিরের গেট, এটা দিয়ে এন্ট্রি হবে। ওই যে, চলুন যাই। ऐसी देवा ना ऐसी वेबसाइट যতটা পর্যন্ত মোবাইল ফোন অ্যালাউ ছিল ততটা পর্যন্ত আমরা দেখাতে পারছি। এই হচ্ছে এখানে মূল প্রবেশদ্বার, এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই পর্যন্ত ক্যামেরা। এরপর এখানে এই যে সব ঘরগুলো এখানে রয়েছে এদিকে এবং এই পাশে সমস্তই লকার রুম। এইখানেতে আমার ফোন, ব্যাগ, জুতো সব জমা দিয়ে দিতে হবে এবং তারপর এই যে দর্শন মার্গ, এই পাশ দিয়ে গিয়ে এন্ট্রি হবে। তো আর তো ভিতরে কিছু দেখাতে পারবো না। যাই হোক, এই যতটুকু দেখানোর রাস্তা দিয়ে যতটুকু প্রবেশপথ দেখাতে পারলাম সেটাই আপনাদের। এবার দর্শন করে আসি, রামলালার দর্শন করে এসে তারপর আমরা বাকি আবার কথা বলবো। চলুন রামলালার দর্শন করতে যাই। জয় শ্রীরাম। রাম মন্দির থেকে ঠিক ঢোকার মুখেই বাঁদিকে এই পথ ধরে যদি আসেন, এইখানে হচ্ছে আমাবার রাম মন্দির। এদের এইখানে নিঃশুল্ক রাসুই ঘর আছে, অর্থাৎ বিনা পয়সায় খাবার দাবার মা ঠাকুরের রামের ভোগ প্রসাদ পাওয়া যায়। এই কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে হয়, করে নিয়ে সেটা কতজন আছেন সেটার জন্য কোনো পয়সা লাগে না। নিয়ে এসে এইখানে হচ্ছে প্রতীক্ষালয়, মানে ওয়েট করতে হয়। করার পর একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভেতরে জায়গা খালি হলে এর ভেতরে খাওয়ানোর ব্যবস্থা আছে। এবং যতই ভিড় হোক না কেন, ভিড় দেখে ভয় পাবেন না। যত একসাথে এত ভিড় জমছে, সেই সঙ্গে সঙ্গে এত ভেতরে খালিও হয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা খুব ভালো, খাওয়ারও অনেক,
চলুন তবে খেয়ে আসা যাক। আর এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পিছনে রাম মন্দিরের অংশ, এই দেখুন, ঠিক আছে, মানে তার ঠিক পাশেই এখান থেকে পাবেন। চলুন খেয়ে দিয়ে আসা যাক, খাওয়ার ভেতরে কী হচ্ছে চলুন। এই যে আমাবার রাম মন্দিরের রসুই থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। দারুণ সুস্বাদু খাবার দাবার, ব্যবস্থাপনা খুব ভালো, একসাথে প্রায় কয়েক হাজার লোক বসেছে ভিতরে। ভাত, ডাল, সবজি, একটা শাকের সবজি, একটা আলুর সবজি, তারপরে আপনার পুরি, তারপরে চাটনি, পাঁপড়, একটা করে গজা, এবং যথেষ্ট বারবার রিপিটও হচ্ছে। খুব সুন্দর, যথেষ্ট পেট ভরা খাবার। সারাদিনই এখানে লঙ্গর চলে, বিভিন্ন সময় বিভিন্ন রকম, সকালের দিকে ব্রেকফাস্টে কিছু হয়, ইডলি ধোসা এরকম ধরনের, দুপুরে এটা হয়, আবার সন্ধেবেলাতেও হয় হয়তো পুরি, খিচুড়ি এরকম ধরনের কিছু। তো ব্যবস্থাপনা খুব ভালো। আপনারা রাম মন্দিরে এলে অবশ্যই এখানে খাবার গ্রহণ করতে পারেন, খুব ভালো ব্যবস্থা। তো চলুন আমরা যাই এখান থেকে, আবার তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন। এই যে রাম মন্দিরের প্রবেশ পথ, যেটা বাহির পথ, এইখান দিয়ে বেরিয়ে এসে আমরা এবার এইখান দিয়ে ডান দিকে যাব, বাঁ দিকে যাবো। 200 মিটার মতন রাস্তা গেলে এখানে হনুমানগড়ি টেম্পল আছে। সেটি হচ্ছে হনুমানজির মন্দির। কথিত আছে যে হনুমানজির দর্শন করে না গেলে রাম মন্দির দর্শনের পূর্ণ লাভটা হয় না। সেই কারণে দর্শন করতেই হয়, কারণ হনুমানজি হচ্ছেন অযোধ্যা নগরীর রক্ষক, সেই জন্যে তার মন্দির দর্শন করতে হয়। তো আমরা এখন সেদিকেই চলেছি। প্রবল এক বৃষ্টিপাত শুরু হয়েছে, কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি থামার নাম দিচ্ছে না, সেই জন্য আমরা বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে চলেছি। তো দেখা যাক আমরা কতটা কি এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই করছি। চলুন দেখছি, এগিয়ে গিয়ে যদি হনুমানগড়ি মন্দির পৌঁছই তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা এদিক থেকে হেঁটে প্রায় এসে পৌঁছে গেছি। এই যে হনুমানগড়ি টেম্পল, হনুমানগড়ি টেম্পল এইদিকে। আমরা এটা দিয়ে এসে এবার এইদিকে বাঁ দিকে ঢুকে যাব। এই যে এই পথ দিয়ে যেতে হবে আমাদের হনুমানগড়ি টেম্পল দেখতে। তো চলুন আমরা যাই। বৃষ্টি কমছে না, বৃষ্টি বেড়েই চলেছে। যাই আমরা, তার মধ্যেই এগিয়ে চলেছি। অবশেষে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছেছি হনুমানগড়ি মন্দিরে। প্রচুর ভিড় আছে, তবে এই মন্দিরে এরকমই ভিড় থাকে। দেখা যাক, এখানেই আস্তে আস্তে লাইন দিয়ে দিয়ে আমাদের যেতে হবে। চলুন তবে যাওয়া যাক হনুমানগড়ি মন্দির। এইখানে এই যে হনুমানগড়ি মন্দির দর্শন হলো। এবার হনুমানগড়ির ঠিক বাঁ দিকে এই রাস্তা ধরে সোজা যাব। ওই যে দূরে সবুজ বোর্ড দেখা যাচ্ছে, ওই বোর্ডের কাছেই হচ্ছে দশরথ মহল, দশরথের বাড়ি, যেখানে রামচন্দ্র বাস করতেন। সেই দশরথ মহলের কাছে এখন আমরা যাচ্ছি। বৃষ্টি কিছুটা কমেছে, রাস্তায় কাদা জল ভর্তিপূর্ণ, ভিড় প্রচুর। তো আমরা এখন এগিয়ে চলেছি দশরথ মহল দর্শনের উদ্দেশ্যে। দেখি যাই। এখানে প্রচুর দোকান, পুজোর দোকান, আর ডালা, এছাড়া অন্যান্য ফটো, তারপরে হার, এই সমস্ত প্রচুর কিছু দোকান চারিদিকে আছে, যেরকম সাধারণত থেকে থাকে। এখানে আপাতত সম্ভবত স্কাইওয়াকের কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো এখানে স্কাইওয়াক নির্মাণ হয়ে যাবে। আর মন্দিরের তো ভিড় প্রচুর ছিল। দর্শন আমরা পেয়েছি, বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ, তাই জন্য ভেতরটা দেখাতে পারিনি ঠাকুরের মূর্তিটি। যাই হোক, দর্শন হলো। রামলালার পর হনুমানগড়িও দর্শন হয়েছে। এবার দশরথ মহল দেখতে যাওয়ার ইচ্ছা, তো দশরথ মহল দেখতে চলেছি। দেখা যাক সেখানে এবার ভিড়ের পরিমাণ কেমন। প্রচুর দোকান, প্রচুর দোকান। এখানে এলে খুবই ভালো লাগবে আপনাদের। এখন মানে ভিড় সবসময় থাকে, বিশেষ করে মঙ্গলবার শনিবার এই হনুমানগড়িতে ভিড় প্রচুর হয়। যাই হোক, সে ভিড় যেরকম থাকে সেরকম খুব তাড়াতাড়ি সেটা হালকাও হয়ে যায়, অসুবিধা হওয়ার কথা নয়।
আর যারা চলতে পারবেন না তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এছাড়া ভিআইপি লাইন দিয়ে একটু দ্রুত যদি দেখতে চান সেটাও সম্ভব। যাই হোক, চলুন আমরা তাহলে এবার এগিয়ে যাই দশরথ মহলের দিকে। ওই সোজা ওই 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 যে সবুজ বোর্ড, ওই বোর্ডের থেকে বাঁ দিকে ঢুকতে হবে। চলুন যাই দশরথ মহল। অবশেষে আমরা এসে পৌঁছেছি দশরথ মহলে। এই হলো দশরথ মহল, সামনে দেখতে পাচ্ছেন আলো দিয়ে সজ্জিত দশরথ মহল। দেখলে ভাবলেও কীরকম লাগে যে এই সেই স্থান যেখানে রাজা দশরথ বাস করতেন। চলুন যাই দশরথ মহলের ভেতর প্রবেশ করি। हाँ भैया इधर हूँ। हेलो দশরথ মহলের ভিতর আমরা। দশরথ ভবন থেকে আমরা বেরোলাম। এবার দেখুন কনক ভবন। কনক ভবন দেখাচ্ছে এইদিকে সোজা যেতে হবে। চলুন এবার কনক ভবনের পথে যাই। আর দশরথ ভবন থেকে একটুখানি এগিয়ে এসেই এই দেখুন সামনে কনক ভবন করে অ্যারো দেওয়া আছে, ডান দিকে ঘুরে যেতে হবে। এই সেই কনক ভবনের দিকে আমরা যাচ্ছি। চলুন এই যে গলিটা, এইটা দিয়ে এগিয়ে যাবো, তাহলেই আমরা পাবো কনক ভবন। অবশেষে আমরা এসে পড়েছি কনক ভবন। এই সেই কনক ভবন। যখন সীতামা বিয়ের পর এসেছিলেন তখন রামচন্দ্রের মা সীতা মায়ের মুখ দেখে এই বাড়িটি তাকে বসবাস করার জন্য দিয়েছিলেন। এটি কনক ভবন। অপূর্ব সেই সমস্ত দিনের কথা ভাবলে বিস্ময় লাগে। দেখুন এই সেই কনক ভবন। চলুন ভেতরে যাই। राम लिखते हैं। এখানে কনক ভবন দর্শন করে এবার আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি মেন রোডের দিকে।
দেখা যাক। আমরা এবার মেন রোডের দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে এসছে, এখন ঘড়ির কাঁটায় 6:10 হয়ে গেছে। আমরা এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি মেন রোডে পৌঁছাই, তারপর কি করা যায় দেখছি। মোটামুটি আমাদের অযোধ্যার যা যা দর্শনীয় স্থানগুলি সবই কমপ্লিট করা হয়ে গেল। আমরা মূলত হাফবেলাতেই কমপ্লিট করে ফেললাম, কারণ সকালবেলা ট্রেন অলরেডি 1.5 ঘন্টা লেটে 11টার সময় আসায়, তারপরে রুম খুঁজে বের করার পর আমাদের রেডি হয়ে বেরোতে তার মধ্যে 12টা নাগাদ রাম মন্দির বন্ধ হয়ে যায়। তো 1টার পর আমরা লাইন টাইন দিয়েছিলাম, আর ওখানে ওই যে রাম মন্দিরের যে রসোই, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সেই সমস্ত করে রাম মন্দির দর্শন করে নেওয়ার পর বাদ বাকি এই যে স্থানগুলি, দশরথ মহল, কনক ভবন, হনুমান গাড়ি, এই সমস্ত কিছু দর্শন করে মোটামুটি আমাদের সন্ধ্যা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি মেন রোডের দিকে, দেখি কি করা যায়। চলুন আপাতত এখান দিয়ে আমরা মেন রোডে বেরিয়ে আসি, তারপরে আপনাদের জানাচ্ছি। সঙ্গে থাকুন, চলুন আমার সঙ্গে। আমরা এখন এসে পৌঁছলাম লতা মঙ্গেশকর চকে। সব আরতি দেখতে যাওয়ার ভিড়, কোনো রকমের ওই ব্যাটারি চালিত যে গাড়ি, সেই গাড়ি করে আমরা এলাম। 20 টাকা সবারই নিয়ে এসে, আর বাদ বাকি টোটো অটো যাচ্ছে, মানে এগুলো সরকারি রাম মন্দির ট্রাস্টের চলে, আর বাকিগুলো যেগুলো চলে যা তা ভাড়া, মানে কেউ বলছে পার হেড 100 টাকা, কেউ বলছে পুরো অটো 200 টাকা, এইরকম ব্যাপার। তো আমরা এখন এসে পৌঁছেছি লতা মঙ্গেশকর চক, যাচ্ছি আমরা। দেখুন লতা মঙ্গেশকর চকের দিকে। লতা মঙ্গেশকর চকের বিশেষত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে একটা বড় সেতার, দেখুন লতা মঙ্গেশকর চক। চলুন ওটার কাছাকাছি যাই, দেখাচ্ছি। দেখুন আমরা লতা মঙ্গেশকর চক এসেছি, এই হচ্ছে তো বিশেষত লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চকের ঠিক উল্টো দিকে নয়াঘাট, সরজু নদীর তীর, রাম কি পৌড়ি নামে খ্যাত। হরিদ্বারে যেন হর কি পৌড়ি আছে, এখানে রাম কি পৌড়ি। সন্ধেবেলা এখানে সন্ধ্যা আরতি হয়। তো দেখুন আমরা রাম কি পৌড়ির তীরে এসে উপস্থিত হয়েছি। চলুন একটু কাছাকাছি যাওয়া যাক। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, ভালোই। রাম কি পৌড়িতে আস্তে আস্তে ভিড় হচ্ছে। চলুন দেখছি, কাছের দিকে যাই। রাম কি পৌড়ির তীরে আমরা এসে উপস্থিত হয়েছি। অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর। তুমি নেবে না, বাবা ঠিক করে দেবে। ঠিক আছে। সরোজী নদীর রাম কি পৌড়ি ঘাট দেখে এবার আমরা ফিরে যাব আবার আমাদের হোটেলের দিকে। অযোধ্যা ভ্রমণ শেষ হলো, কেমন লাগলো অবশ্যই বলবেন। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা যেটুকু যা পেরেছি দেখিয়েছি, চেষ্টা করেছি সবটুকুই কভার করার মতন। তার মধ্যে বৃষ্টি, আবহাওয়াটাও খারাপ ছিল, তো মোটামুটি হয়েছে। এবার আমরা আবার আমাদের আজ অনেক রাত্রিবেলা ট্রেন আছে, রাত 3টে 3:30-র সময় আমরা প্রয়াগরাজ যাব। প্রয়াগরাজ থেকেই কালকে আবার বাড়ি ফেরার ট্রেন। চলুন তবে ফিরে যাই আমাদের হোটেলের দিকে। চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর
সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সকলের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।